রাজনীতি এবং বিরাজনীতিকরণে একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টাদের কথা। আপনার 7ই জানুয়ারির যে মহিউদ্দিন ফখরুদ্দিনের সময় যে পরিবেশ হয়েছিল সম্পূর্ণরূপে বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া, -2 থিওরির যে কথাগুলো এবং আলামতগুলো ফুটে উঠছিল, সেটারই বহিঃপ্রকাশ কিনা, সেটার এক্সটেনশন কিনা, এটা এখন মানুষ প্রশ্ন করছে, আমাদেরকেও প্রশ্ন করছে। ঘটনাটা কি? বলছেন যে 50 বছর আপনারা সংস্কার করেননি। আরে সংস্কারে এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। আপনার ইংল্যান্ডে যে কি বলে পোর ল, দরিদ্র আইন, ওখানে পার্লামেন্টে যদি আমরা ধারাবাহিক দেখি 1215 সালে ম্যাগনা কার্টা, আর এলিজাবেথের সময় প্রায় 1589-90 সময় হচ্ছে পোর আইন। এখন যদি কেউ বলেন যে ওই দরিদ্র আইনটা কেন সেই সময় হয়নি, সে 52 সালে, এটা কি কথাটা কি মানাবে? এটা যথার্থ হবে? জনগণের দাবি যখন তীব্র হবে, ফুটে উঠবে, জনগণের চাহিদা যখন অনুভূত হবে, তখনই সেটা পার্লামেন্টের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আইনে পরিণত হয়েছে। বিশ্বের আজকের যে সবচেয়ে সুষ্ঠু এবং স্বাভাবিক যে গণতন্ত্রের প্রক্রিয়া যেসব দেশগুলোতে আছে, সেখানেও তাই হয়েছে। আমরা বিল অফ রাইটস দেখেছি, আমরা পিটিশন অফ রাইটস দেখেছি। আপনার মেয়েদের যে ভোটাধিকার কি ইংল্যান্ডের যে 800 বছরের যে গণতন্ত্রের যে ধারাবাহিকতা, একবার প্রথম দিকে কি হয়েছে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের মধ্যে যে দাবিটা আসলো, সেই রাইটস পেয়েছে 1927 সালের দিকে তারা সেই মেয়েরা ভোটাধিকার পেয়েছে। এবং মেয়েদের যে অধিকার, সেই অধিকারটা 19বিংশ শতাব্দীতে অনেক বুদ্ধিজীবী লেখালেখি করেছেন, অনেক আন্দোলন হয়েছে, মহিলারা নানা আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে তাদের অনেক অধিকারগুলো নিশ্চিত হয়েছে এবং তারা ভোটিং রাইটস পেয়েছে। তো এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সবগুলোই করেছে কিন্তু পার্লামেন্ট। কিন্তু উপদেষ্টার কথা মনে হচ্ছে যে পৃথিবীতে যে সংস্কারগুলো হয়েছে গণতন্ত্রের চূড়ান্ত অবস্থায় আসতে, তখন মনে হয় যে পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত, ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন, তারপর তা হয়েছে। সেটা তো হয়নি, কিন্তু সবকিছুই হয়েছে পার্লামেন্টের মাধ্যমে। দাবি উঠেছে জনগণের মধ্যে থেকে, তারপরে রাজনৈতিক দল বা পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা আইন হিসেবে পরিণত হয়েছে। তো যে কথাগুলো উপদেষ্টা বলছেন, আমার মনে হয় এগুলো ভুল বলছেন। ইতিহাসের যে জ্ঞান, ইতিহাস সচেতন হলে সেটি বলতেন না। আপনার 1776 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমেরিকা, তাদের যে কৃতদাস প্রথা উচ্ছেদ হয়নি, প্রায় 100 বছর লেগেছে। কিন্তু তাদের কংগ্রেস তো তৈরি হয়েছে, পার্লামেন্ট তো হয়েছে, স্বাধীনতার ঘোষণা তো হয়েছে 1776 সালে। তারপর থেকে ওদের গণতন্ত্রের ধারাবাহিকতা আছে, কিন্তু কৃতদাস প্রথা উচ্ছেদ করতে প্রায় 100 বছর লেগেছে। তখন যদি কেউ বলতেন যে না এখন আমেরিকান কংগ্রেস বন্ধ থাকবে, এখন রাজনৈতিক সব বন্ধ থাকে, আমরা আগে কিছু সংস্কার করি, তৎকালীন যারা ক্ষমতাসীন ফ্যাসিস্টরা, তাদের বাহিনীতে গোটা এলাকায় এক ধরনের যে ত্রাসের রাজত্ব হতো, তখন সবসময় মনে হতো কখন কোন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ এসে পড়ে। এইভাবেই বিগত 15-16 বছর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের এই মাজার প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। আমাদের এখনো গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি। বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সর্বোপরি আমরা আজকের এই শহীদ দিবসে যে আমাদের মূল কথা, সেটা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এটার জন্যই তো সংগ্রাম হয়েছে। সেই সংগ্রামের যে মূল চেতনা, সেই মূল চেতনা এখনো প্রতিষ্ঠিত হয়নি, সেটা নিশ্চিত করতে হবে। দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা একটা প্রয়োজনীয় যে সংস্কারগুলো একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা সম্পন্ন করার জন্য। তো সেটি এখনো সরকারের দিক থেকে বিভিন্ন কমিটি করা হয়েছে, সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা আমরা কাজ চলছি, কিন্তু এখনো যে ডেডলাইন যেটা দেওয়া দরকার সেটা এখনো দেওয়া হয়নি। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হলো সরকারের মধ্যে ইদানিং, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো নিরপেক্ষ সরকার এবং একটি বিশাল গণজাগরণের মধ্যে দিয়ে সরকার হয়েছে। এদের মূল স্পিরিট থাকবে গণতন্ত্র, এটার মূল স্পিরিট থাকবে গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলি আছে, আমি যেটা বললাম আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে।